বাকি শব্দটুকু বলতে গিয়ে কিছুক্ষণ পূর্বের ঘটনাটা ফুট করে মনে পড়ে গেল সপ্তদশীর যুবকের সামনে। আমার আমার করে আর মার খাওয়ার মতো সাধ্য হলো না তার। সে কেমন ভয়ার্ত ঝোঁকিল আমতা আমতা করে বলতে লাগলো। এদিকে মুগ্ধ তখন চোয়াল শক্ত করে খরগোশটাকে এগিয়ে দিল আয়োজনের দিকে। পরক্ষণেই আর কোনো কৈফিয়ত দেবার প্রয়োজন না করে এগোয় মনস্টার। মাহিকে কাঁধে নিয়ে হাঁটছে সে, না হাত রাখছে মেয়েটার গায়ে। মাহি ভয়ে তাকাচ্ছে এদিক ওদিক। একজন পিছু পিছু আসছে, তার কোলে কিউচি গুটিসুটি মেরে বসে আছে কেমন। পেন্ট হাউসের সম্মুখে বিশাল আকার দুয়ারের দ্বারে পড়ে আছে গোলাকার কিছু একটা। নির্দয় মানব এগিয়ে এসে আলগোছে ফুটবলের মতন কিক বসালো গোলাকার বস্তুটির গায়ে। আর অমনি বস্তুটি গিয়ে আছড়ে পড়লো পেন্ট হাউসের বাইরে। গোলাকার হাওয়ায় তা গড়াচ্ছে ভীষণ। গড়াতে গড়াতে গিয়ে অবশেষে থেমেছে পাহাড়ের কোল ঘেঁষে থাকা রেলিংয়ের দ্বারে। যুবক নির্বিকার ভঙ্গিতে দুই হাত পকেটে গুজে এগোচ্ছে। পেন্ট হাউসের বাইরের সবটা কেমন আবছা আলোয় বুঁদ হয়ে আছে। এহেন আবছা আলো আধারিতে এগোয় মনস্টার। মাহিকে কাঁধে নিয়ে পা বাড়ল দুর্গম পাহাড়ি রাস্তার ওইদিকে। কোথা থেকে যেন কয়েকটা নেকড়ে এসে জুটল পাহাড়ের রেলিংয়ের দ্বারে। গোলাকার বস্তুটির জন্য তারা একে অপরের সাথে কেমন হাঁকাচ্ছে দেখো। হিংস্র দাঁতের ধারালো কামড়ে ছিঁড়ি খুঁড়ে যাচ্ছে গোলাকার বস্তুটিকে। আজইন বাইরে পা রাখতে চোখ ফেলল নেকড়েদের দিকে। হিংস্র প্রাণীদের অমন কার্যক্রম দেখে গা ছমছম করে উঠল তার। আহারে, সামান্য একটা মাথা নিয়ে নেকড়েদের কত কামড়ে কামড়ে। আজইন কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে সেদিকেই তাকে থেকে ফুস করে নিঃশ্বাস ফেলে এগোয় পাহাড়ি রাস্তার দিকে। পাহাড়ের উঁচু নিচু পাথুরে পথ। যুবক নির্বিকার ভঙ্গিতে হাঁটলেও মাহির হয়েছে বেহাল দশা। একে তো যুবকের প্রশস্ত কাঁধের উপর পড়ে আছে বেচারে, তার উপর অমন উঁচু নিচু হাঁচা। লোকটা তাকে তো আগলেও ধরছে না, নাক যেন কখনো পড়েই যায় বেচারে। মাহি ভয় ভয় চোখ খিচে আওড়াল। আমার ভয় লাগছে। শূন্য মুগ্ধ কঠিন মুখাবে তখনও খুব একটা পরিবর্তন আসেনি তার। সে উচ্চ গমগমে গলায় প্রতি উত্তর করল। মরবি না এত সহজে। সো চিল। সে কুটায় মাহি। সে বেশ জানতো লোকটা তাকে এমন কিছুই বলবে। সপ্তদোষী ভয়ে চোখ মুখ কুচকে পড়ে রইল কাঁধে। তবে এরই মধ্যে যুবক ঝালু পথে পা রাখতেই কাঁধ থেকে হালকা গড়িয়ে পড়তে নেয় মাহে। কিন্তু সময় মতো নিজেকে সামলে মেয়েচা তড়িঘড়ি করে আচমকা খামচে দিল যুবকের পেছ। ফলে যুবকের ফসা উদম পিছের চামড়ায় মুহূর্তেই দেবে গেল মাহির নখ। তৎক্ষণাৎ থেমে গেল মুগ্ধ। ছোঁয়া শক্ত করে দাঁত খিচে হিসিয়ে বললাম, তুই কি জানিস বান্তির মেয়ে, তোকে এই মুহূর্তে মেরে ফেলাটা আমার জন্য আবশ্যক হয়ে যাচ্ছে। শুকনো ঢোক গেল মাহি। তড়িঘড়ি করে যুবকের পিঠ থেকে হাত সরিয়ে অপরাধী কণ্ঠে আওড়ায়, সরি। তোর সরি মাই ফুট। বান্তির মেয়ে, আরেকবার আমার গায়ে টাচ লাগলেই পাহাড় থেকে নিচে ছড়ে ফেলবো। মাইন্ডেড। রাতের দিকে আশেপাশে অনেক ক্ষুধার্ত পশু ঘোরে। আজ না হয় তোর মতো কাকলা ওদের খাবার হবে। হকচকে উঠে মাহি মুখটায় কেমন কাঁদো কাঁদো ভাব নিয়ে হড়বড়ি বলে উঠছে। এই দাদা আর ছোবো না, প্রমিস। প্রায় মিনিট 40 পেরোলো। পাহাড়ের দুর্গম রাস্তা দিয়ে অবশেষে নেমে আসেন মনস্টার। বেচারি মাহি কেমন চুপসে গিয়েছে এতক্ষণে। মুগ্ধ এতক্ষণে 5টে সিগার শেষ করেছে। 6 নম্বরটা এখনো ঠোঁটের ফাঁকে জ্বলছে। সিগারের ধোঁয়া সহ্য হয় না বেচারির। সেই কখন থেকে নাক মুখ হাত দিয়ে চেপে রেখেছে সে। এবার তো মনে হচ্ছে জ্ঞানী হারবে বেচারে। মুগ্ধ বিরতিহীন কদমে এগোচ্ছে পাহাড়ি রাস্তা পার করে। এবার তার ব্যস্ত কদম ঢুকলো চেরি ব্লসম গার্ডেনের দিকে। চোখ কুচকে রাখা মাহি এতক্ষণে পিটপিট করে চোখ খুলল। সম্মুখে প্রিয় জায়গার আবহ দেখে বুকটায় বোধহয় খানিকটা স্বস্তি মিলল। গার্ডেনের মাঝপথে এসেই থেমে গেল মুগ্ধের পা দুটো। ঠোঁটের ফাঁকে সিগার চেপে রেখে সে কেমন হুট করে কাঁধ থেকে নামিয়ে দিল মির্জাকে। এতক্ষণ পর সোজা হয়ে দাঁড়াতেই ভন ভন করতে লাগলো সপ্তদোষীর মাথা। শরীরটা কেমন দুলছে দেখো। মুগ্ধ সেদিকে প্রক্ষেপীন এক হাতে ঠোঁট থেকে সিগার নামিয়ে অভ্যাসে ন্যায় ধোয়া ছাড়লো মেয়েটার মুখের উপরে। তখনই নাক মুখ কুচকে নিল মাহি। হ্যান উটকো গন্ধ গা গুলে উঠে বেচারের। বমি আসবে আসবে ভাব। যুবক বাঁকা হাসলো বোধহয় ছোট্ট দাঁতের সঙ্গে খানিক পিসি নিয়ে পড়লাম। চুপচাপ ঘরে যাবি। এবার কোনো বালপাকনামি করতে গেলে চিরদিনের জন্য গর্দান হারাবি, মনে থাকবে। বাধ্যের ন্যায় ওপর নিচ মাথা নাড়ায় মাহি।
যুবক ফের ঠোঁটের ফাঁকে গুজল সিগার, শরীর বাঁকিয়ে উল্টো পথে পা বাড়িয়ে হাঁটতে লাগলো ভাবলেশীন ভঙ্গিতে। সামনে থেকে হেঁটে আসছে অ্যাজুয়েন। মনস্টার দেখেই মাথা ঝুঁকিয়েছে গম্ভীর মানব। ছোট ছোট কদমে কোনো রকম এগোচ্ছে বারবার। মনস্টার তার গটগট পায়ে এগিয়ে এসে জেনে অ্যাজুনকে পাশ কাটাবে অমনি সে বেশ দক্ষতায় নিজে ডান হাত দিয়ে অ্যাজুনের ঘাড় আঁকড়ে তাকে ঘুরিয়ে নেয় এক প্রকার। হাতের শক্ত বাঁধনে অ্যাজুনের ঘাড় চেপে রেখে সিগারেট টান বসাচ্ছে মনস্টার। এদিকে অ্যাজুন হতভম্ব, নিজেকে ছাড়ানোর কোনো পায়তারা করছে না সে, কারণ জানে তো মনস্টারের হাত থেকে বাঁচা এত সহজ নয়। কিন্তু নীরব রইল চারপাশ। তবে মিনিট খানিক বাদে অ্যাজুনের কর্ণকুহুরে ভেসে এলো মনস্টারের চাপা স্বরের কঠিন আলটিমেটাম। চোখ যেন উপরে না ওঠে অ্যাডউইন। উঠলে সমস্যা নেই, সাইকে অনেকদিন ধরে চর্বিযুক্ত মানুষ খায় না। অ্যান শান্ত স্বরে কঠিন হুমকিতে শরীর জুড়ে মৃদু ঝাঁকুনি খেয়ে গেল অ্যাজুইনের। সুযোগ বুঝে গিলেছে বার্কক শুকনো ঢোক। বেচারা ঘাড় নাড়ানোর সাধ্য তো নেই। মনস্টার এরূপ শক্তপোক্ত হাত এসে অমন ঘাড় পেঁচিয়ে রাখলে থোড়াই মাথা ঝাঁকানোর সুযোগ থাকে। অ্যাডুইন স্থির চিত্তে শুনল সব। রয়েছে আমতা আমতা করে কোনো রকম অস্ফুটে বলল, ওকে মনস্টার। ঠোঁটের ফাঁক গলিয়ে সিগারের কুলসিত ধোঁয়া ছাড়তে ব্যস্ত মনস্টার সময় নিয়ে এক ঝটকায় ছেড়ে দিল অ্যাজুইনকে। এতক্ষণে ছাড়া পেয়ে তড়িঘড়ি করে দুই হাতে নিজ ঘাড় চেপে ধরল অ্যাজুইন। ইস, ঘাড়ের রগগুলো বোধ হয় জমে গিয়েছে তার। একটু এদিক ওদিক ঘাড় নাড়াতেই যা ব্যথা হচ্ছে না। পাশে মুক্ত নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে, এক হাত প্যান্টের পকেটে গুজে নিয়ে ভাবলেশীন ভঙ্গিমায় পা বাড়ায় সম্মুখে। অ্যাজুইন যতক্ষণে নিজেকে সামলে নিয়েছে বেশ, ঘাটটা সামান্য এদিক ওদিক নাড়াতেই কটমট শব্দে হলো কেমন। পরক্ষণে গম্ভীর মুখে নজর ঝুঁকিয়ে বরফ আচ্ছন্ন জমিনে দৃষ্টি ফেলতে হকচকায় সে। এ কি, খরগোশটা কোথায় গেল আবার? একটু আগেই না তার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল। অ্যাজুইন তৎক্ষণাৎ এদিক ওদিক দৃষ্টি বুলালো, অদৃশ্য অস্থিরতায় হন্য হয়ে পা বাড়ালো চেরি ব্লসম গার্ডেনের দিকে। আকাশ চিরে স্নোফল হচ্ছে, সাদা তুলোর ন্যায় বরফগুলো বাতাসের মৃদু ঝাপচা এদিক ওদিক ছড়ছে। হ্যাঁ, মৃদু স্নোফল চেরি ব্লসম গার্ডেনের সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়ে দ্বিগুণ। মাথার উপর বড় বড় চেরি ব্লসম ট্রি, উচ্চ গাছের প্রতিটি ডালে থোকায় থোকায় ধরে আছে চেরি ব্লসম ফ্লাওয়ার্স। সেথায় পাতার উপস্থিতি নামে মাত্র নেই। বাতাসের মৃদু ঝাপটা দুলছে ফুল, কেউ কেউ আবার নৈসর্গিক দৃশ্যে নিজেকে আবির্ভূত করতে ঝরে পড়ছে বরফ ঘেরা জমিনে। ব্যস্ত একজোড়া বগ্র পদ লাগাতার ঘুরছে প্রতিটি গাছের নিচে, সন্ধানী চোখ জোড়া হন্য হয়ে ছুটছে এদিক ওদিক, খুঁজছে ছোট্ট পশমি বোবা প্রাণীটাকে। তবে বেপাত্তা খরগোশ ছাড়া কোথায় যে গা গুটিয়ে বসে আছে কে জানে। ছুটতে থাকা অ্যাজুইন পা থামায় এবার। সুশ্রী গৌরবর্ণা মুখখানা লেপটে আছে একরাশ বিরক্তি। শেষমেশ সামান্য একটা খরগোশ কিনা তাকে অত দূর করাচ্ছে। অ্যাজুইন মহা বিরক্তিতে কপাল গোটাগত ভাঁজ ফেলে দুহাত তুলে কোমরে রাখল। মুখ ফুলিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে তেতু কঞ্চে চিরবিরে আওড়ালা। বাস্টার্ড একটা, কোথায় লুকিয়ে আছে কে জানে। জাস্ট হাতের কাছে একবার পেয়ে যাই, দেন তুলে একটা আছাড় মারবো বেয়াদবটাকে। কত বড় সাহস, আমাকে দৌড় করাচ্ছে। ডিম্বাকৃতির কোমল মুখখানায় আছে রাজ্যের আধার। গোলাপি রঙা নরম ঠোঁট যুগল কেমন ফ্যাকাশে হয়ে আছে। মাথা ভর্তি কালো রঙা মেঘরাশির ন্যায় চুলগুলোর আগায় জমেছে বরফ দানা। সপ্তদশী দুহাতে জড়িয়ে রেখেছে নিজ গা। বাইরে স্নোফল হচ্ছে, ক্রমশ জোরালো হচ্ছে, ফলে ঠান্ডায় গা কাটা দিয়ে উঠছে সপ্তদশী। পর্ণশ্রেফ একখানা স্যাটিন কাপড়ের ফ্লোরার ফ্রক, কাপড়ের আড়াল দিয়েই ঠান্ডাটা বুঝি বড্ড জেকে ধরেছে বেচারিকে। সে কেমন থরথর করে কাঁপছে। গার্ডেনে পেরিয়ে পা ঘুরে প্যালেসের সম্মুখ দুয়ারের পানে। মধ্যকার পথটা মিনিট দশেকের হলেও সপ্তদশীর একটু পথ পেরোতে বুঝি বড় হিমশিমি খেতে হচ্ছে। কাপা কাপা বদনে হাঁটার এক পর্যায়ে ফুট করে থামলো মাহির পথযুগল। পা দুটো কেমন নীল হয়ে যাচ্ছে, তার কাশিতে ফেটে যাচ্ছে গলা। কাপড়ত্রয়ী সপ্তদশী কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। নিজেকে সামলে নিয়ে ফের সম্মুখে পা বাড়াতে গেলে আচমকা চাকনুতে কেমন নরম কিছু অনুভূত হলো তার। তড়িৎ ঘান নুয়ে আনলো মাহি। পায়ের দিকে দৃষ্টি ফেলতেই দেখে কিউটি কেমন খুটখুট করছে তার পায়ের কাছে। মাহি দৃষ্টি চোখা করলো এবার। চিউটি একা কেন? সে তো
অ্যাডউইনের কোলে ছিল, তাহলে এভাবে ঠান্ডার মধ্যে একা ঘুরছে কেন কিউটি? মাহি তড়িঘড়ি করে হাত নুইয়ে কিউটিকে কোলে নিল। আলগোছে বীজ ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো অ্যাজুইনকে দেখা যাচ্ছে কিনা, তবে না, অ্যাডুইন তো দূর, তার টিকিটাকেও দেখা যাচ্ছে না কোথাও। মাহি প্রিয় কুচকায়। প্রিয় সখার প্রতি অ্যাজুইনের অমন অবহেলায় বড্ড ব্যথিত হলো সে। মুখায়ব গম্ভীর করে হাঁটা ধরলো পরক্ষণে। কোমল হাত দুখানা উষ্ণ বাঁধনে গা গুটিয়ে বসে আছে কিউচি। পশমি দেহে বড্ড আরাম পেয়ে তাতে দাঁত ঘষে গ্রু গ্রু শব্দ তুলছেন মহাশয়। এক আধবার যেচে পড়ে মুখ লুকাচ্ছে সপ্তদশীর বুকে। প্রিয় সখার এরূপ আদুরে কাণ্ডে মুচকি হাসছে মাহে। গুনে গুনে সিঁড়ির উপর পা ফেলে কেমন তার বিরতিহীন পথযুগলে সিঁড়ি ছেড়ে মার্বেলের মেঝেতে পড়তে দরজার দুই ধারে থাকে দাঁড়িয়ে থাকা সশস্ত্র গাঁটরা তৎক্ষণাৎ দু হাঁটু গেড়ে মাথা ঝুঁকিয়ে বসলো কেমন। হুটহাট এহেন কাণ্ডে হকচকে মাহে বোরকে পিছিয়ে যায় দু কদম। চোখে মুখে একটা শতভাগতা লেপছে, মনে মনে আওড়ায়। এদের আবার কি হলো? আমায় পুলিশ জানাচ্ছে কেন? মনের কোণে উত্থাপিত হওয়া এইরূপ প্রশ্নের জবাবে মানানসে উত্তর পায়নি সপ্তদশে। বোকার মতোই লোকগুলোর পানে তাকিয়ে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে ভয় ভয় এগিয়ে গেল ভেতরে। এদিকে সপ্তদশীকে সম্মুখ থেকে আড়াল হতে হাঁপ ছেড়ে বাঁচলেন বেচারা কার্টস। কেউ কেউ তখনই সুটের হাতা উঁচে আলগোছে মুছে নিল নিজেদের ঘমার্থ কপালখানা। যা বোঝা যাচ্ছে ভীতু মায়ের উপস্থিতি এখন থেকে সবার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি তিন তলার লম্বা প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে মাহি। এক মনে কিউটির সাথে বলে যাচ্ছে রাজ্যের সব কথা। এরই মধ্যে পেছন থেকে এলো এক অতি পরিচিত কঞ্চ। মুনলাইট। থমকা সপ্তদশীর ব্যস্ত পদযুগল। নিঃশ্বাসের গতি হলো চিপস। খাঁচা পুচি জমি গিয়েছে তার সৌজন্য বোধে। পিছু ঘুরে তাকানোর কথা থাকলেও মাহি দাঁড়িয়ে রইল আগের ন্যায়। এদিকে মাহির কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে মিলা। তরুণীর চোখ দুটো ছলছল, চোখের কোটর বেয়ে চুপচুপ করে ঝরছে কয়েক দানা অশ্র। তরুণী কোনো রূপ কাল বিলম্ব না করে এগোয় জোরালো কদমে। ছুটে এসে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে সপ্তদশীকে। এহেন আচানক ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। হুটহাট তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে একটুখানি। পেছনে হাউমাউ করে জুড়ে খাচ্ছে মিলা। চোখের আবাদ নোনা পানিতে ভিজিয়ে দিচ্ছে মাহির পেজ। তার অমন কান্নায় বুক ভার হল সপ্তদশীর। মনে জেকে ধরল একরাশ অপরাধ বোধে। সে তো পালিয়ে গিয়েছিল মিলাকে ধোঁকা দিয়ে। তার এহেন কাজে সবাই নিশ্চয় তাকে না পেয়ে মিলার উপর অনেক অত্যাচার করেছে। এহেন চিন্তায় অপরাধ বোধের পারদ তর করে বেড়ে গেল মাহির। চোখ দুটোর কোটর ভরে গেল আপনি। গলার কাজটা অমন হুট করে অত যন্ত্রণা দিচ্ছে কেন কে জানে। ইস, এই বুঝি কেউ সজোরে চেপে ধরেছে তার কঞ্চা, যার দরুন গলা দিয়ে বেরোচ্ছে না এক ছটাক স্বর। ওইদিকে মিলার বেগ বেড়েছে কান্নার। হাতের শক্ত বাঁধনে চ্যাপটা হচ্ছে মাহে, অথচ সেদিকে থোড়াই খেয়াল আছে তরুণের। সে তো নিজ চিন্তায় নিজ কান্নায় মত্ত। মাহি আটকালো না মিলাকে। কান্না করে যদি বেচারি একটুখানি স্বস্তি পায় তাহলে থাক না, সেই কাঁদুক ইচ্ছে মতন। সময়ের কাটা চলমান। দেখতে দেখতে পেরোলো প্রায় মিনিট 5। এতক্ষণে কান্না থামিয়ে নাক টানছে মিলা। হাতের বাঁধন ছিলে করছে বেশ। মাহি অমন করা হাতের বাঁধন থেকে ছাড়া পেতেই আলগোছে ঘুরে দাঁড়ালো। পরক্ষণে মিলার ক্রন্দনরত মুখখানার পানে তাকালো সরু চোখে। সুশ্রী গৌরবর্ণা বিদেশিনীর কাঁদতে কাঁদতে সে কি বিহাল দশা। ছল চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। মলিন মুখখানায় কান্নার তোড়ে হয়ে গিয়েছে এই চুকন। মোটা নাকের পাচাচা ফুলে উঠেছে খানিক। মাহি ভেজা চোখে মুচকি হাসল। আলতো করে নাক টেনে ধরে আসা গলায় কিছু বলবে তার আগে সম্মুখ থেকে হড়বড়িয়ে এক কদম এগিয়ে আসে মিলা। ব্যাকুল চিত্তে আগ বাড়িয়ে মায়ের হাত দুটো উঁচে পালছে, ব্যাঘ্র কঞ্চে বলে উঠছে, কেমন আছো তুমি মুনলাইট? তোমার কোনো ক্ষতি হয়নি তো? মনস্টার তোমায় মেরেছে বাচ্চা? বলো না আমায়, কোথায় মেরেছে তোমায়? কান্না বলে হয়তো বিহেলে নেয় তাকিয়েছে মাহি। মিলার অমন উৎকণ্ঠা দেখে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল তার। ওইদিকে মিলা এবার অস্থির দৃষ্টি তুলে তাকালো মাহির মুখপানে। মেয়েটার ফর্সা কপালে আঙ্গুলের স্পষ্ট ছাপ দেখে ফের ফুপে উঠে মিলা। ফোপাতে ফোপাতে বলে উঠছে, মনস্টার আবারও তোমায় মেরেছে, তাই না? সপ্তদশীর চিবুক নামিয়েছে গলার কাছে। আলতো করে নাক টেনে ধরে আসা গলায় থেমি থেমি বলে, মারে না কবে? বুকটা কেমন হুচ করে যন্ত্রণা হচ্ছে মিলার। সে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে এলো মাহের পানে। রুয়ে শুয়ে আলগোছে নিজের শীতল হাতখানা উঁচিয়ে রাখলো মাহের নরম
ডান গালে। থেমে থেমে মোটা কণ্ঠে আওড়ালো, আমাকে না বলে কেন পালালে মুনলাইট? আমাকে একটাবার জানালে কি খুব বেশি ক্ষতি হতো? ফের নিজের সুপ্ত অপরাধ বোধ মাথা চাড়া দিয়ে উঠল মাহির। সপ্তদোষী ছলছল নয়নে উঁচিয়ে তাক করলো মিলার পানে। অতঃপর আর নিজেকে ধরে রাখতে পারল না সে। দুই হাতে কিউচিকে চাপটে জড়িয়ে ধরে কেঁদে উঠল কেমন। মিলা অসহায় নয়নে তাকিয়ে রইল কেবল। আলতো করে ডান হাতে উঁচিয়ে রাখলো মাহির মাথার উপর। সেখানটায় খানিক হাত বুলিয়ে নীরবে সান্ত্বনা দিয়ে গেল সপ্তদোষীকে। মাহি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে হেঁচকি তুলে বলে, পালাতাম না তো কি করতাম মিলা? শুধু শুধু এই কারাগারে জীবন্ত লাশের ন্যায় বেঁচে থাকার আদৌ কোনো মানে আছে কি? ওই রাক্ষস যতই বলুক আমার 6 মাসের জন্য এনেছে, তবে আমি জানি সে আমায় মৃত্যু তিলে তিলে যন্ত্রণা দেবার জন্য এইখানে এনেছে। হোক না এটা একটা স্বর্গ টুকরো, তবু দিন শেষে এটা তো এক কারাগার। থামলো সপ্তদশী। কান্নার বেগ ক্রমশ নিয়ন্ত্রণ হচ্ছে। ক্ষুদ্র দেহটা কেমন কেঁপে কেঁপে উঠছে। মিলা নিজেও নীরবে কাঁদছে সপ্তদশী কান্না দেখে। আগ বাড়িয়ে সান্ত্বনার বাণী আরণের ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাহি এক লহমা চুপচাপ থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল হাসি টানল। কেমন তাচ্ছিল ভরা কঞ্চে ফের বললাম, যখন তখন আমার উপর অমানবিক জুলুম চালানো মনস্টার আবার আমি কিছু চাওয়ার সাথে সাথে হাজির করে আমার সামনে। ক্লোজেট ভর্তি করেছে কাপড় চোপড় দিয়ে, ট্রাক ভর্তি স্ন্যাক্স, ইভেন হাবিজাবি কত কি। অথচ এই এত এত কিছু যে আমার আমার মোটেও মন ভোলাতে সক্ষম নয় মিলা। আমি চাই আমার পরিবারকে, আমি চাই আমার আবারও আগের মতো নির্ভয়ে বাঁচতে, মায়ের ভীতু মাহি হয়ে থাকতে। অথচ সে আমার বন্দি করে নিজের শত্রুতা মেটাচ্ছেন। আমায় দেখলে নাকি তার বমি আসে, আমি নাকি অযোগ্য, আমার রক্ত খারাপ। হ্যাঁ, এটা সত্যি, সে সে আমায় শারীরিক ভাবে স্পর্শ করেনি, তবে সে যে আমায় মানসিক ভাবে ভেঙে ফেলেছে মিলা, বড্ড ভেঙে ফেলেছে। এবার তুমিই বলো মিলা, এমন একটা বিশ্বের কাছ থেকে পালাতে চাওয়াটা কি আমার অপরাধ? আমি জানি না সেদিন আমি অত সাহস কোত্থেকে পেয়েছি, তবে মনোবল শক্ত করে জঙ্গলের পথ দিয়ে পালাতে চেয়েছি আমি। ভাগ্যের সেদিন সিট ছিল, নয়তো কখনোই ওই দুর্গম পথ দিয়ে। ও সিট নয়। সপ্তদশীর কথার মাঝে গভীর কণ্ঠ বাদ সাধল মিলা। তার এহেন ওয়াকে ফিগুটায় মাহি চোখে মুখে স্পষ্ট সন্ধিহান ভাব ঠেলে আওড়ালো, তুমি বলছো এই কথা? সেদিন ওই বিষ্ট্র বলেছে ওটা নাকি সিট ছিল না, অথচ আমার স্পষ্ট খেয়াল আছে সেটা সিট ছিল। আশ্চর্য, তোমরা আমার কথা বিশ্বাস কেন করছো না কেউ? শেষ কথাটুকু অভিমান নিয়ে শুধুই মাহি। মোর সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলার মুখভঙ্গি গম্ভীর। তা দেখে ফের নাকের পাতা ফুলো মাহির। অভিমানী মন ধরেই নিল। মিলাও তাকে অবিশ্বাস করেছে। এবারও সুপ্ত রাগটুকু তরতর করে বেড়ে গেল সপ্তদশী রাগিনীর। কোলের মাঝে কিউচিকে চেপে পা ঘোরালো উঁচু পথে। গটগটিয়ে 2 কদম হাঁটতে পেছন থেকে আচমকা তার ডানাতের কবজি টেনে ধরল মিলা। মাহির পথচকল থামলেও সে ঘুরে তাকানোর প্রয়োজন বোধ করেনি। উঁচু কঞ্চে একটা ঝাঁজ ছেলে বলল, হাত ছাড়ো মিলা, আমি ঘরে যাব। আই নিড সাম টাইম এলোন। সপ্তদশীর ছাঁচ মিশ্রিত স্বর শুনেও হাত ছাড়তে নারাজ মেলা। সে তখনই নিজ চোখে মুখে এক প্রকার উচাটন ভাব চেনে চটপট কদমে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। মাহি সঙ্গে সঙ্গে নাক ফুলিয়ে মুখ ঘোরা অন্যস্র কপালে গোটা কত ভাঁজ ফেলে গমগমে গলায় আওড়ায়, সরো সামনে থেকে। সবার ভাষ্য মতে আমি তো মিথ্যেবাদী, তাই না? শুধু শুধু উল্টাপাল্টা মিথ্যা বকবক করে যাচ্ছি আমি। সপ্তদশীর কণ্ঠে একরাশ অভিমান। ডিম্ব আকৃতির মুখটায় ফুটে উঠেছে এক আকাশসম ছাঁচ। মিলা আজ চিন্তিত হলো। সহসা মাহির নরম সরম কবজিখানায় ছেড়ে দিয়ে আলগোছে চেপে ধরলো মেজার 2 কাঁধ। পরক্ষণই গলায় অসামান্য অস্থিরতার ছেলে আওড়ালো, কেন বুঝতে চাচ্ছ না মুনলাইট? সেদিন শুধু মেয়েটেড মরেনি, সেই সঙ্গে মরেছে সিটও। তোমার সাথে সেদিন যা যা হয়েছে সবটা সিটের পূর্ব পরিকল্পনা ছিল। এমনকি সিটই তোমার জন্য সিডেটিভ ড্রাগস এনে দিয়েছিল। তাছাড়া তুমি বারবার বলছো তুমি সিটের সাথে পালিয়েছো, অথচ সিট দেখতে মোটেও তুমি যার সাথে পালিয়েছিলে তার মতো তো কালো ছিল না, না সিটের মুখে তেমন কোনো দাগ ছিল। তাহলে তুমি কোন বুদ্ধিতে বারবার বলছো সেটা সিট? আচমকা নজর ঘোরালো মাহি। তখনই শোকঞ্চিত হলো তার দৃষ্টিযুগল। হৃদয়ের মাঝে ভাঁজ পড়ল কয়েকটা। মুখখানা সে কি গম্ভীর হয়েছে তার। সে কেমন এক দৃষ্টি মিলার পানে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মিলার চোখে মুখে এক অদ্ভুত বিরক্তি। মাহির দৃষ্টি এড়ায়নি তা। সে কেমন সন্দিগ্ধ গলায় আওড়ালো, ওয়েট, তুমি কি করে জানলে সেদিন আমি যার সাথে পালিয়েছিলাম সে দেখতে কালো ছিল আর তার মুখে দাগও আছে? স্ট্রেঞ্জ, যে কথা খোদ মনস্টারও এখন অব্দি জানতে পারেনি, সেটা তুমি জানলে কি করে মিলা? তুমি তোমার আশেপাশে ছিলে না?
থমকায় মিলা। মাহির কাঁধ থেকে আলগা হলো তার হাত যুগল। মাহি আর দৃষ্টে দেখলো সব। মুখাবে এক আকাশসম সন্দিগ্ধ ভাব তার। মিলা কেমন কাছুমাছু করছে দেখো, দৃষ্টি লুকাচ্ছে এই দিক ওই দিক। মাহি এবার মুখ খুলল, ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটা কে মিলা? তৎক্ষণাৎ সর্বাঙ্গে কাঁপন ধরে গেল মিলার। ঠোঁট ফাঁক গলিয়ে নিঃশ্বাস টানছে জোরালো। মেয়েটার অমন হুটহাট অস্থিরতা দেখে মনে মনে ব্যাপক শঙ্কিত মাহি ফ্রিজুগল কুচকে রেখে তুক্ষণি চেপে ধরল মিলার এক হাত। মিলা ভরকা চোরের মতন কাচুমাচু করতে করতে চোখ তুলে সামনে তাকাতে দৃষ্টি থমকায় তার। হুচ করে সর্বাঙ্গ কাঁপতে লাগলো তরুণের। মাহি অবাক হলো, এহেন খানছে তড়িঘড়ি করে মিলার দৃষ্টি ফেলতেই খেয়াল করলো মিলা তাকে আছে। তার পেছনেই মাহি সুগুটিয়ে মিলার দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখে অদূরে দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে অ্যাজয়েন। মুখটা ভীষণ শক্ত, তার চোয়াল ফুটছে তীক্ষ্ণভাবে। তার খুচরো দৃষ্টি একদৃষ্টে তাকিয়েছে মিলার পানে, আর মিলা তার চাহনি দেখে কাঁপছে। মাহি বুঝলো না এদের কাণ্ড, অত বুদ্ধি নেয়। অ্যাজয়েনের দিকে থাকতেই দেখলো অ্যাজয়েন কেমন হুট করে রহস্যময় বাঁকা হাসলো। প্যান্টের পকেটে দু হাত গোছে পায়ে চাললো গতি। মিলা তৎক্ষণাৎ ভয় পিছিয়ে গেল দু কদম। তা টের পেতেই ঘুরে তাকায় মাহি। সন্ধিহান গলায় জেনে কিচ্ছু করবে তার আগেই মিলা কেমন চটপট ভঙ্গিতে বলে উঠছে, তুমি ঘরে যাও মুনলাইট, আমি পরে আসবো তোমার কাছে। বলে পা চালায় মিলা। তড়িঘড়ি করে স্থান ত্যাগ করলো তরুণী। এদিকে তার এহেন উদ্ভট কথাকাণ্ডগুলো বড্ড রহস্যময় ঠেকলো মাহির কাছে। সপ্তদর্শী ভেবে খুঁজে পাচ্ছে না এর কারণ। এরই মধ্যে তার খুব নিকটে থেকে শোনা গেল একজনের গম্ভীর অথচ শান্ত কণ্ঠের অদ্ভুত হুঁশিয়ারি। এই প্যালেসে হুটহাট কাউকে বিশ্বাস করবেন না মুনবার্ড, ইভেন আমাকেও না। তৎক্ষণাৎ স্থির হয়ে গেল মাহি। শিরদাঁড়া বেয়ে এই বুঝি নেমে গেল এক শীতল স্রোত। কেন যেন হুচ করে ভয় হচ্ছে তার। ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না সপ্তদর্শী। সে কেমন ঠকিলছে ক্ষণে ক্ষণে। মিনিট দুয়েক যেতেই নিজেকে খানিক স্থির করে নিয়ে তক্ষুনি পিছু ফিরল মাহি। আর অমনি চোখ দুটো যেন এক্ষুনি কোটর ছেড়ে বেরিয়ে আসবে বেচারে। সম্মুখে পুরো ফাঁকা, অ্যাজয়েন নেই। আশ্চর্য, এখানে এমাত্রই না অ্যাজয়েনের কণ্ঠ শুনল সে। অ্যাজয়েন এর মধ্যে তাহলে লোকটা কোথায় চলে গেল? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? মায়ের মাথাটা ধরে গেল নানান চিন্তায়। মিলা কিভাবে জানলো ওই লোকের কথা? আর অ্যাজয়েনকে হঠাৎ সামনে দেখে সে অমন ঘাবড়ে গেল কেন? মাহি কেমন হাঁসফাঁস করছে দাঁড়িয়ে থেকে, মস্তিষ্কে ফের বাজছে। এই প্যালেসে কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে মানে কাউকেই না। সকাল হয়েছে বহুক্ষণ, তবুও আকাশে গুড়ি গুড়ি মেঘেদের উপস্থিতি সকাল থেকে স্পষ্ট। স্নোফলের বেগ কমেছে কিছুটা, তবে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে চারিপাশে। ফায়ার প্লেসের আগুন জ্বালিয়ে দিব্যি আগুন পোহাচ্ছে সপ্তদশে। রাতভর ঘুম হয়নি তার। মগজে খেলছে নানান দুষ্কর প্রশ্ন। ফলাফল স্বরূপ সপ্তদশী চোখে মুখে লেপটে আছে একরাশ ক্লান্তির ছাপ। কোলে খেলছে কেউচে বেচারা, চুকচুক শব্দ তুলেছে বেশ। বোধহয় ক্ষুধা পেয়েছে তার। মাহি বুঝলো। তড়িঘড়ি করে কিউটিকে দুই হাতে তুলে আদুরি কণ্ঠে ডাকল, ডু ইউ ওয়ান্ট ইট সামথিং? বোবা প্রাণী আগের ন্যায় চুকচুক শব্দ তুলে সম্মতি জানালো কেমন। মাহি মুচকি হাসলো তা দেখে। আলগোছে কিউচিকে কোলে নিয়ে বেরিয়ে গেল খাবারের উদ্দেশ্যে। চুংচাং শব্দ তুলে এলিভেটরের দুয়ার খোলা। ভেতর থেকে আলতো করে উক্কি দিল মাহি। সাহস করে নিচে নেমে এসেছে, তবে এবার কোথায় চাপেছে? কার কাছে চাইবে কিউটির জন্য খাবার? মাহি ঠোঁট উল্টে কামড়ে ভাবলো কিছু। এক পলক কিউটির দিকে তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলো পরক্ষণে। ধীরে সুস্থে সম্মুখে পা বাড়িয়ে তৎক্ষণাৎ চোখ জোড়া বন্ধ করে নেয় মাহি। গ্রাউন্ড ফ্লোরে লাউঞ্জের পাশ কাটছে যাবার সময় হাঙ্গরগুলো মানুষ দেখলে দাবাদাবি শুরু করে দেয়। মাহিকে দেখলেও বোধহয় একই কাজ করবে তারা। মাহি ভুলেও চোখ তুলল না হাঁটার মাঝে। ভয় ভয় পা গুনে গুনে এগোতেই লাগলো কোনো মতে। কিন্তু ঠিক তখনই ঘটলো আরেক কাণ্ড। বেয়াদব কিউটিটা হুচ করে মাহির কোল থেকে লাফিয়ে নেমে গেল ফ্লোরে। মাহি ভরকায়। তখনই কুচকে রাখা চোখ জোড়া খুলে সামনে তাকাতেই দেখে কিউটি ছুটন্ত পায়ে এগোচ্ছে। ছুটতে ছুটতে চলে যাচ্ছে সদর দরজার দিকে। মাহি তৎক্ষণাৎ গলা উঁচিয়ে ডাকলো সখ্যাকে। কিউটি, স্টপ! শুনলো না খেয়েছে, দৌড়াতে চলে গেল প্যালেসের বাইরে। এদিকে তার কানে চিন্তায় পড়লো মাহি। বাইরে যা ঠান্ডা হাওয়া বইছে না, অমন ঠান্ডায় কিউটি তো জমে যাবে। মাহি দ্রুত পথ
বাড়ালো সম্মুখে, চপল পায়ে চুপচাপ শব্দ তুলে ছুটলো সপ্তদর্শী। এবারেও সে বাইরে বেরোতে গার্ডরা ঝুঁকে বসলো। মাহি তাদের দিকে ভ্রুক্ষেপেন এক আকাশসম বিচলিত ভাব স্রোতে বেরিয়ে গেল প্যালেস থেকে। মাথার উপর স্নোফল, চারিপাশে হাড় কাঁপানো ঠান্ডা। মাহি নিজেই বোধহয় জমে যাবে এবার। বেচারি দুই হাতে নিজের গা জড়িয়ে রেখে এগোচ্ছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে তার। অথচ কিউটিকে দেখো, অদূরের গার্ডেনের বরফে আচ্ছাদিত জমিনের উপর বসে থেকে কুটকুট করে কি যেন চিবুচ্ছে। মাহি টলমল কদমে অবশেষে এলো তার কাছে। কাঁপতে কাঁপতে বরফের পুরো আস্তরণের উপর পা ভাঁজ করে বসতেই হুট করে এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল তার শরীর। চারিদিকে চেরি ব্লসমের স্নিগ্ধতা, মৃদু হাওয়ায় দুলছে ফুলের পাপড়ি। মাথার উপরে স্নোফলের সাথে সাথে ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে তার গায়ে। মাহির ছোট্ট করে আচমকা ফুটে উঠল এক চিলতে মুগ্ধতার হাসে। সে সহসা দুই হাত বাড়িয়ে ছড়িয়ে শুয়ে পড়ল বরফের উপর। চোখ দুটো নিভু নিভু, তার উপর থেকে ঝরে পড়া ফুলগুলো এসে ঢেকে দিচ্ছে তার মুখ। মাহি খিলখিল করে হাসছে এবার। তার এহেন আনন্দের সঙ্গী হলো কিউচে। তখনই ছুটে এলো মাহির বুকের উপর। মাহি দু হাতে আলগোছে উঁচিয়ে তোলো কিউচিকে। কিউটির শুভ্র শরীর, লাল চোখ, কুটকুট দাঁত, কি যে নজর করা লাগছে সপ্তদশীর কাছে। মেচে খিলখিলে হাসছে ফের। আলতো করে এক আঙুল দিয়ে কিউচির পেটে সুরসুরি দিয়ে কণ্ঠে একটা মুগ্ধতার সুর চেনে বলেছে, ইউ নো হোয়াট কিউটি, আমার দেখা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী তুমি। সপ্তদশীর জিভ খসে কথাটা বেরিয়েছে সেকেন্ড খানিক হবে বোধ হয়। ঠিক তক্ষুনি দু কদম দূর থেকে হুট করে তার কর্ণকুড়ে ভেসে এলো কারো সন্দিগ্ধ গভীর নাড়াচি কঞ্চ। আমার চাইতেও বেশি সুন্দর। সহসা মুখের উজ্জ্বল হাসিটা নিভে গেল সপ্তদশীর। গমগমে কণ্ঠস্বরটা কানে যেতেই বুক কেঁপে উঠল খানিক। বরফের পুরো আস্তরণে দেবে থাকা উষ্ণ শরীরটা তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসতে তৎপর হলো কেমন। সপ্তদশী দু হাতে নরম বাঁধন ঠিলে হয়েছে ইতিমধ্যে। সেই সুযোগে কিউটি মহাতে লাফ দিয়েছে পাশে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের একজোড়া বাদামি চোখ কেমন সরু দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। তার চোখ দুটিতে একটা সন্দিগ্ধ ভাবসাব, চোল শক্ত, নিখুঁত হৃদয় কুচকে আছে সামান্য। মাথার উপর অমন ভারী স্নোফল হওয়া সত্ত্বেও যুবকের ফসা উদম গায়ে কাপড় ছিটে ফুটা অব্দি নেই। ঢিলে ঢালা ট্রাউজারের ডোর অবহেলায় ঝুলছে উদর কুঞ্জের বেশ নিচে। ফলে দৃশ্যমান হচ্ছে রূঢ় মানবের বেপরোয়া উদাসীন ভাব। দিনের আলোয় স্পষ্টতর যুবকের টান টান বলিষ্ঠ দেহ, মাথার চুলগুলো আজ এলোমেলো, তার দুহাত গুজে রাখা পকেছে। এদিকে ঝাঞ্ঝা হাওয়ায় লাগামিন স্পর্শে গায়ে কাঁপুন ধরছে মাহির। বেচারি এতক্ষণে টের পেল ঝাঞ্ঝার তীব্রতা। কাঁপতে কাঁপতে দুহাত মুখের কাছে এনে ছোটের ফাঁক গলিয়ে উষ্ণ ধোঁয়া ছাড়ছে সপ্তদশে। কোনো রকমের টলতে টলতে দাঁড়িয়েছে সে, আর দৃষ্টে অদূরের রূঢ় ভাসে মানবের পানে এক পল তাকাতে চোখ দুটো আপনা আপনি কপালে উঠে গেল তার। যেখানে সে কাপড় পরেও কাঁপছে সেখানে রাক্ষসটা কিনা উদম গায়ে দাঁড়িয়ে আছে। তার কি ঠান্ডা লাগছে না? নিজের অহেতুক ভাবনায় মত্ত সপ্তদশী বেমালুম ভুলে গেল মনস্টারের করা প্রশ্নের জবাব দিতে। তার এহেন অবাধ্যতার চোয়াল ফুটল বিরতির বিপরীত মানুষটার। চোখ দুটোতে ছেয়ে গেল অদৃশ্য আগুন। কেমন সে কিরমির করতে করতে এগোচ্ছে সম্মুখে। মাহির আর দৃষ্টে যুবকের অগ্রসর পথ পরক করতেই হাঁকঝুঁকে পিছিয়ে যায় দু কদম। ঠান্ডায় জমে যাচ্ছে তার বদন, নরম সরম হাত দুটো একে অপরের সনে ঘষে যাচ্ছে অনবরত। অথচ যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গি পায় এগোচ্ছে দেখো। পায়ের গতি মাহির বেশ নিগোচ্ছে এনে তাতে তৎ খেছে আঠালো। মরার জন্য জায়গার অভাব পড়েছিল বান্দির মেয়ে। শুধু শুধু সময় নষ্ট করে ঘন তুষারপথে বের হলি কেন? এর চেয়ে বরং প্যালেসের ছাদ থেকে একটা লাফ দিতে। তরাক চলে উঠল সপ্তদশীর মাথার তালু। নাকের পাতা ফুলল সামান্য। ফর্সা কপালে চকচকে লালাপ আবরণ ফুটেছে বেশ আগেই। তবে যুবকের এহেন অহেতুক খোঁচায় তা আরো গাঢ় হয়েছে এবার। তেলেবুগিনে ছ্যাঁচ করে ওঠার ন্যায় গজগজ করতে করতে মাহি সুথয়। যখন তখন ভুলভাল বকবেন না, আমি এখানে মরতে আসিনি। দৃষ্টিযুগল শুরু হলো মুগ্ধের ছোয়ালের পেশি আগে নেয় চাঞ্চাল মুখাবে একরাশ বিরক্তি লেপছে। যুবক ফের খিকিয়ে বলা, তাহলে কি এই ঠান্ডার মধ্যে বাদুরের মতো নাচতে এসেছিস বান্দির মেয়ে? দাঁতে দাঁত চাপলো মাহি। রাগ ক্ষোভ তক্ষুনি মুখ ঘুরে অন্যস্র। যুবকের এক একটা কথা যেন তার মাথা ভর্তি অদৃশ্য আগুনে ঘিরাতে সক্ষম। সপ্তদশী বয়সের তুলনায় রাগ দেখালেও বেশি।
মনের কোণে বিন্দুমাত্র ভয় না রেখে সঙ্গে সঙ্গে কড়া কণ্ঠে জবাব দিল। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি নাচতে পারি না, সো উল্টাপাল্টা কথা একদমই বলবেন না। মেয়েটার এহেন তিরিক্ষি জবাবে কপাল গটিয়ে চাইল মুগ্ধ। মস্তিষ্ক জ্বলে উঠল আগুন। যুবক কেমন ছাপের ন্যায় ফুসফুস করতে করতে আচানক এক হিংস্র থাবা আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। তার অমন অতর্কিত আক্রমণে বিলকুল ফরকায়নি মাহি। উজ্জ্বল চোখমুখ খিচে চোয়াল জোড়া শক্ত করে রাখলো কেমন। মুগ্ধ হিসিসি যাচ্ছে। শক্তপোক্ত হাতের আঙুলে জোর বাড়িয়ে কর্কশ কণ্ঠে বলে হচ্ছে, নাচতে পারিস না, তবে মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারিস। খাটতারার ঘরে খাটতারা, কত বড় সাহস চলে আমার মুখে মুখে তর্ক করিস। দে এবার চোলটা ভেঙে, পেয়াতবের বাচ্চা। নাক ফুলে একাকার মাহি কপালে ফেলেছে গোটা কতক ভাঁজ। নিজেকে শক্ত রাখার কপট প্রয়াসে বরাবরই নেয় ব্যর্থ বেচারে। চোয়ালের তীব্র যন্ত্রণা ছটফটে উঠছে এবার। যুবক বুঝি এক্ষুনি নিজের রাক্ষসী শক্তিতে তার চোয়ালখানা ভেঙে গুড়িয়েই দেবে। মাহির ঠোঁটের ফাঁক করে অস্ফুটে বেরোলো ব্যথিত শব্দ। তা কর্ণ করে পৌঁছাতে ক্রু হাসলো মুগ্ধ। মাহির তুলতুলে নরম গালে নিজের শক্তপোক্ত মোচা মোচা আঙুলগুলো বেশ দাবিয়ে দাঁত খিচে আওড়ালো। ব্যথা লাগে এবান্তের মেয়ে, অথচ আমার সামনে তোতা পাখির মতো জোয়াল নাড়ানোর সময় একবার বুক কাঁপে না তোর? এই, তোর আমাকে ভয় লাগে না? চোয়াল ভঙ্গুর প্রায়, তবু ঝাঁজ কমেনি সপ্তদশের। মাথাটা তড়িৎ দুই ধারে নাড়িয়ে চট করে চোয়ালটা ছাড়িয়ে নিল মুগ্ধের হাত থেকে। ব্যথাত চোয়াল নাড়িয়ে তিরিক্ষি কঞ্চে আচমকে বলে উঠছে, না লাগে না আপনাকে ভয়, একদমই লাগে না। কথাটা জিভ খসে বেরোনোর পরপরই সপ্তদশী নরম তুলতুলে ডান গালটা আচমকায় সপাটে বসালো এক থাপ্পড়। বড় মুহূর্তেই গালটা কেমন জ্বলে উঠলো বেচারির। খাড় বেঁকে গেল থাপ্পড়ের তীব্রতায়। চোচের ফাঁক দিয়ে আপনি বেরিয়ে গেল ফোপানির শব্দ। জ্বলতে থাকা গালের উপর আনমনি চলে এলো বেচারির হাত। তবে পরের মুহূর্তে ঘটলো আরেক কাণ্ড। মুগ্ধের রুক্ষ আঙ্গুল সহসা সপ্তদশীর চুলের গোছা খপ করে টেনে ধরেছে। চুলের যন্ত্রণায় এবারেও কুকে উঠছে মাহে। চোখ মুখ খিচে নিতেই কর্ণ করে ছিদ্র দিয়ে ঝুঁকলো মুগ্ধের হিংস্র গর্জন। আমাকে ভয় লাগে না তোর? ইউ ব্লাডি বিচ! আমাকে, এই রোজদি কিংকে ভয় লাগে না তোর? খুব আস্কার পেয়েছিস, তাই না? তার ওয়েট, মাইকেল। কঠিন হুঙ্কারে দ্রুত পদে ছুটে আসে মাইকেল। কালো রাঙা সুটপোজ পরিহিত লোকটার সে কি ভারত মুখায়ব শৈচ্চা বজ্র বড় ঘাড় নুয়ে দুই পা আরামে দাঁড় করিয়ে মিনমিনে আওড়ালো। ইয়েস মনস্টার, জাস্ট অর্ডার মি। রাগে থরথর করে কাঁপছে মুগ্ধের চোয়াল। বাদামি চোখ দুটোয় ছেয়ে গেছে রক্তাভ ভাব। সে কেমন কঠিন গলা হুঙ্কার ছুড়ে আদেশ করলো, Go and get Psyche and Prada. Today they will test her. তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহে। চুলের ব্যথা বেমালুম ভুলে গিয়ে সেখানে শুকনো ফাঁকা ঢোক গিলে পরক্ষণে কাঁপা কাঁপা কণ্ঠে আচমকায় বলে বসল। কি? ক্রমাগত হিসিসি যাচ্ছে মুগ্ধ। এক ঝটকায় মাহি চুলের গোছা ছেড়ে দিয়ে দাঁড়ো শটান হয়ে দুই হাত পকেটে গুজে সম্মুখে পা বাড়ালো। গমগমে গলায় মায়ের উদ্দেশ্যে আওড়ালো, বাড়ি যাও অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলে ছাড়া নিজের আর কোনো শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বান্তির মেয়ে। Today you're free to ask for anything. আকাশ ভেঙে পড়লো মাহি। মনস্টার কথায় কেমন যেন ঠিক প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে পড়লো বড্ড দোলা চলে। মস্তিষ্ক শূন্য শূন্য ঠেকছে তার। মাইকেল বাগান পথ ধরে পাহাড়ের দিকে অবসর হতেই ধ্যান ফিরল মাহির। তৎক্ষণাৎ বেচারি ছুটছে এলো মুগ্ধের নিকট। পায়ের গতি চলমান রেখে দুই হাত জোর করে অনুনয় জুড়ে পড়লাম, প্লিজ প্লিজ এমন করবেন না, আমি কথা দিচ্ছি, আমি আর তর্ক করবো না আপনার সাথে। প্লিজ সাইকি প্রাডাকে আনবেন না, প্লিজ সাইকি আর প্রাডাকে আনবেন না। শুনছে না রূঢ় মানব। দুহাত পকেটে গুজে নির্বিকার ভঙ্গিতে হাঁটছে গটগটিয়ে। মাহিক কেমন ঘাড় উঁচিয়ে অনুভূতি শূন্য নয়নে তাকিয়ে আছে যুবকের পানে। চলন্ত যুবকের সঙ্গে পায়ের তালে জুড়ি মেলা ভার তার। তাই তো থেমেছে মাঝপথে। এক যুগল অসহায় দৃষ্টিতে যুবকের চলে যাওয়ার পথে তাক করে তাকিয়ে রেখে আচমকায় বরফ জমিনে হাঁটু ভেঙে বসে পড়ল সপ্তদশী। কণ্ঠে একটা কাতরতা ঠেলে চিৎকার করে আওড়ালো, আমার মেরে ফেলার পর দয়া করে আমার শরীরটা অক্ষত রাখবেন বেস্ট। আমার পরিবার যেন শেষ দেখাটুকু দেখতে পায়। আমার মা, আমার বোন, আমার মা যেন শেষবার আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে পারে। অন্তত এই সুযোগটুকু থেকে তাদের বঞ্চিত করবেন না। থামলো মুগ্ধের ব্যস্ত পথযুগল। ঘাড় বাঁকায় অল্পখানে, ঠোঁটের রেখা সামান্য বাঁকিয়ে গমগমে গলায় প্রত্যুত্তর করলাম, Fuck you and your request.
গো টু হেল তন্তির মেয়ে। যুবকের এরূপ তিরস্কারে মূর্ছাগত সপ্তদশে চোখ দুটোর দৃষ্টি ক্রমশ ঝাপসা হচ্ছে তার। দু হাঁটুতে হাত চেপে রেখে কাছে নীরবে। যুবক থামেনি। মিনিট খানিকের মধ্যেই আড়াল হলো দৃষ্টি সীমানা থেকে। মাহি ফুপিয়ে উঠল এবার। দু হাতে মুখখানা ঢেকে নিয়ে ঝরাচ্ছে অশ্রু। ক্ষুদ্র দেহটা তার কাঁপছে কেমন। তার ঠান্ডায় নাকি কান্নার তোড়ে কে জানে। সময় পেরোলো মিনিট 5 মাহি নিজ ভাবাবেগ জড়িত ঠান্ডা হাত পা নীলচে হয়ে যাচ্ছে তার। সেদিকে অবশ্য কোনোরূপ উদ্বেগ নেই মেয়েটার। সে কাঁদছে তো কাঁদছেই। তবে এরই মধ্যে মুখ ঢেকে ক্রন্দনরত অবস্থা আচানক কর্ণকুরে শুনতে পেল অতি পরিচিত তার কিমির কণ্ঠ। চলো ওঠ বান্তির মেয়ে। তড়িৎ মুখের ওপর থেকে হাত সরায় মাহি। হয়তো বিহজনের ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে পাহাড় ন্যায় দাঁড়িয়ে থাকা মানবের দিকে। মানবের মুখখানা কঠিন জল শক্ত, চোখ দুটো বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে কেমন। মাহি হতভম্বের ন্যায় তাকে রইল কিয়ৎক্ষণ। সামান্য ফাঁপা ঢোক গিলে অনুরাগিনী নাকের পাঁচা ফুলিয়ে আওড়ালো। না, আপনি পারবেন। সরু দৃষ্টিতে ঠায় তাকে আছে মুগ্ধ। তার চোখ মুখে এখন আগের ন্যায় মতো আর উপচে পড়া রাগ নেই। দৃষ্টিতে জমেছে নির্লিপ্ততা। ঠোঁটের রেখায় তেমন একটা প্রাণোচ্ছল ভাব নেই যুবকের। চোয়ালের পেশি ছান ছান। সে কেমন গম্ভীর গলায় প্রত্যুত্তরে বলল, এই মুহূর্তে কথা না শুনলে ঠিক মারবো। টুকুনি ভরকায় মাহি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। হাত দুটোই বুকের কাছে জড়সড় ভাবে টেনে রেখে সপ্তদশী চিবুক ঠেকিয়েছে গলায়। মুগ্ধ এক মুহূর্ত গভীর চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে আশ্চর্য। চোখ দুটো ফের বেহায়া হতে চায় তার। মেয়েটাকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে চাওয়া সে কি নিদারুণ প্রচেষ্টা তাদের। মুগ্ধ বিরক্ত নিজের উদ্ভট কর্মে। কিছুক্ষণ আগে এখান থেকে গড়গড়ি চলে যাবার পর থেকে শুরু হলো তার মনোদ্বন্দ্ব। বেয়াদব মনটা তার বিরুদ্ধে ঘোর অবাধ্যতা দেখিয়েছে। বারবার কোনো কারণ ছাড়াই তাকে এক প্রকার বাধ্য করেছে মেয়েটার কাছে ছুটে আসতে। অসভ্য পা দুটোরও হয়েছে বড় জ্বালা। তার অনিচ্ছায় বিপক্ষ দলের প্রতি আজ্ঞাকারিতা দেখিয়ে হেঁটে এসেছে উঁচু পথে। এখন আবার চোখ দুটোকে দেখো কেমন গিলে খেতে চাইছে মেয়েটাকে। অথচ নির্দয় মানবের মস্তিষ্কে এখনো চলছে মেয়েটা তার শ্বশুর মেয়ে। সে ঘৃণা করে তাকে। মুগ্ধ নির্দয় হুটহাট মনের কথায় সায় দেবার মতো বদভ্যাস নেই তার। বিচক্ষণী মস্তিষ্ক বরাবরই জিতে যায় এহেন দোচানায়। বেশ দক্ষতায় মনের কথায় সায় জানানো থেকে আটকে রাখে তাকে। আজও হলো তাই। মুগ্ধ নিজ মুখাবে কপচ গাম্ভীর্যের ছাপ ফোটালো। পকেট থেকে ডান হাতখানা আলগোছে বের করে এনে তর্জনী উঁচিয়ে তাক করলো মাহির পানে। কঞ্চের রাগী ভাবস্রোত ধরে রেখে হিসিয়ে আওড়ায়। আর কখনো আমার মুখে মুখে তর্ক করবি? গাল ফুলিয়ে দুই ধারে মাথা নাড়ে সপ্তদশী। নীরবে জানায় আর করবে না। তা দেখে চোখ দুটিতে প্রশ্নতার বদলে খানিক রূঢ়তার দেখা মিলল যুবকের। সে ফের একই ভঙ্গিতে আওড়ালো। সবসময় আমার কথা মতো চলবি তো? হাতের উঁচু পিঠ দিয়ে আলতো করে ভেজা চোখ দুটো মুছতে মুছতে ওপর নিচ মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানলো মাহি। তবে এহেন নীরব সম্মতি খুব একটা মনে ধরল না নির্দয় মানবে। সে কেমন ফট করে দিল এক ধমক। মুখ দিয়ে বল বান্তির মেয়ে। আর ধমকে কেঁপে উঠছে মাহি। তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে বাধ্য কঞ্চে আওড়ায়। হ্যাঁ, চলবো। প্রসন্ন হলে নির্দয় মানব। নির্ঘাত মনের অজান্তে ডান হাতে রুক্ষ আঙুল দিয়ে আলগোছে আঁকিবুকি চালালো বোকা সপ্তদশীর মাথার তালুতে। চাপা স্বরে গভীর কঞ্চে বলল, অলওয়েজ বি মাই গুড গার্ল শেষমেশ। থমকা মাহি বোকার মতো চেয়ে চোখ তুলে তাকায় যুবকের পানে। তার এহেন হতবাক দৃষ্টির পানে নজর যেতেই ঠেকাতেই সম্বিত ফিরল মুগ্ধর। তখনই নজর সরিয়ে নিজের আঙুলের পানে দৃষ্টি নিবদ্ধ করতেই ভ্রেজগল কুচকে গেল তার। নিজের এহেন উদ্ভট কর্মের উপযুক্ত কারণ না পেয়ে তখনই নিচে নামলো হাত। মুখ গহ্বরের জিভটা খানিক উঁচে পালচে দাঁতে দাঁত চাপলেন যুবক। তখনই মাহির কাছ থেকে দু কদম সরে এসে গমগমে গলায় আদেশ ছুড়লাম। প্যালেসে যা। হতভম্বতার ডোর বড় ঠুনকো সপ্তদশের মুহূর্তের কেটে গেল যুবকের গমগমে কঞ্চে। তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে সপ্তদশী দ্রুত পথে পাশ কাটিয়ে চলে গেল যুবককে। এদিকে পেছন থেকে ঘাড় বাঁকিয়ে তার চলে যাওয়া দেখছে নির্দয় মানব। এক মুহূর্ত ঠোঁটের কোণ দিয়ে তাতে দাঁত চেপে রেখে কপাল গুটিয়ে বিড়বিড়ালো, What the fuck happens to me? What the fuck happens to me when she's around me? Holy shit.
মুখ ঢেকে আছে ফাঁসির কয়েদিদের ন্যায়। কালো কাপড়ে হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা কোমরের কাছে মধ্য বয়স্কের চলমল কদম জোড়া অন্ধের ন্যায় এগোচ্ছে সম্মুখে। নাকে ছিদ্র দিয়ে ফুরফুর করে ঢুকছে দামি চন্দন কাঠ পোড়ার ভারী সুগন্ধ। মধ্যবয়স্ক বুঝে গেলেন তিনি চলে এসেছেন যথার্থ স্থানে। দুজন গার্ড এগিয়ে এসে আলতো করে ধরলেন মধ্যবয়স্ক বাঁধা হাত। অতঃপর তাকে এক প্রকার ঠেলে ঠুলে নিয়ে গেলেন শীতাতপ নিয়ন্ত্রিত একখানা কক্ষে। মধ্যবয়স্ক চোখ গিলছেন ক্ষণে ক্ষণে। গার্ডদের কুঠা ঠেলাঠেলি অনুসরণ করে চুপচাপ এগোলেন সামনে। প্রায় বেশ কিছুক্ষণ পর গার্ডরা থেমে গেলেন মাঝপথে। এক প্রকার জোর করেই মধ্যবয়স্ককে আলগোছে বসিয়ে দিলেন ফ্লোরের বিছানায় রাখা মখমলের তোষকে। মধ্যবয়স্ক মোটেও অবাধ্যতা করলেন না, চুপচাপ বাধ্য ছেলের ন্যায় বসে পড়লেন আসনে। মুহূর্ত ব্যয় হতেই পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে ছট করে কাপড় তুলে নিল মধ্যবয়স্কের মুখ থেকে। আর অমনি সম্মুখের সব দৃশ্যটা দৃশ্যমান হতে লাগলো মানুষটার কাছে। সামনে দাও দাও করে জ্বলছে হবনকুঞ্জ। তার ঠিক বিপরীতে বসে আছেন একজন দক্ষ ব্রাহ্মণ পণ্ডিত। পণ্ডিতের চোখ দুটোতে বেঁধে রাখা কালো পট্টিতে। ডান পাশে একখানা বড় ফ্রেমের ছবি রাখা। ছবিতে দেখা যাচ্ছে এক অপরূপার মুখ, কি সুন্দর অপ্সরার ন্যায় দেখাচ্ছে তাকে। ছবির সামনে একখানা হলদেটে কলস, যা ঝকমক করছে না। কলসের পানে তাকাতেই চোখ ঝলসে যাবার উপক্রম যেন। কলসের মুখ ঢাকা লাল কাপড়ে। মধ্যবয়স্ক স্থির দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। ছবিতে থাকা মুখখানা যে তার বড্ড চেনা। মধ্যবয়স্ক সময় নিলেন রয়েছে ঘাড় বাঁকিয়ে বা দিকে তাকাতে ঝটকা খেলেন খানে। কয়েক হাত দূরত্বে রাজার ন্যায় দুপা ভাঁজ করে বসে আছে গম্ভীর মুগ্ধ। যার হাতে লম্বা একটা কাঠের চামচ নিয়ে একটু একটু করে ঘি ঢালছে হবনকুণ্ডে। পণ্ডিত সশ্রয়ী মন্ত্র জপলেও মুগ্ধের ঠোঁট স্থির, চোখ দুটো এক দৃষ্টে তাকে আছে হবনকুণ্ডের জ্বলন্ত আগুনের লেলিহান শিখার পানে। মধ্যবয়স্ক চোখ গেলেন অলক্ষেই তড়িঘড়ি করে নড়ে চড়ে বসতে গেলেন। টের পেলেন পেছন থেকে কেউ তার হাতের বাঁধন খুলে দিয়েছে। মধ্যবয়স্ক ভুলবশত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন, আর অমনি তার চোখাচোখি হলো একজনের নীলচে সফেদ রঙা অদ্ভুত অক্ষিপুটের দিকে। তখনই হকচকালেন মধ্যবয়স্ক, বোরকে পিছিয়ে যেতে চাইলেন। তার দৃষ্টি সীমানা থেকে আগোছে সরে গেল একজন। কয়েক কদম ঘুরে এসে দাঁড়ালো মুগ্ধর বাঁদিকে। মধ্যবয়স্ক হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। নিজেকে কোনো মতে সামনে নিয়ে ঘুরে বসলেন হবনকুঞ্জের মুখ করে। সাশ্রয়ী ভঙ্গিমায় দুহাত জোর করে প্রার্থনায় বসলেন পরক্ষণে। সময় পেরল বেশ। শ্রাদ্ধের রীতিনীতি পালন হলো সুষ্ঠুভাবে। পণ্ডিত মহাশয় পুজো আর্চনা শেষ করে একখানা বড়সড় থালা এগিয়ে দিলেন বাঁদিকে। হাত দুটো কাঁপছে তার, সেই সঙ্গে কাঁপছে কণ্ঠস্বর। লোকটা কেমন ভয় ভয় আওড়ালেন। টিকাটুকু দিয়ে নিন কপালে। চোখ পাকিয়ে তাকায় মুগ্ধ, তাতে ধর চেপে থালাটাকে হাত দিয়ে দূরে ঠেলে দিয়ে তখনই উঠে গেল আসন থেকে। অতঃপর কোনো দিক না তাকে গট গট পায়ে চলে গেল কক্ষ ছেড়ে। পেছনে এক দৃষ্টিতে তার চলে যাওয়া দেখলো মধ্যবয়স্ক রয়েছে। তিনিও উঠে দাঁড়ালেন বসা ছেড়ে। খানিক্ষণ দনুমনু করে একজনের পানে তাকিয়ে থেকে সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করলেন, আমি কি মনস্টারের সাথে একটু কথা বলার সময় পেতে পারি? একজন গম্ভীর মুখে মাথা দোলায় অল্প করে। প্যান্টের পকেটে দুহাত গুজে রেখে পা বাড়ায় দুয়ারের দিকে। গমগমে গলায় বলে, ফলো মি। ক্রিমসন চেম্বার। বিশালাকার কাঁচের তৈরি কক্ষে পা গুনে গুনে ঢুকলেন মধ্যবয়স্ক। অদূরে চোখ পড়তেই দেখলেন ডেস্কের উপর দু পা চেয়ারে উঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে মুগ্ধ। ডান হাতের দু আঙুলের ভাঁজে জ্বলছে সিগার। যুবকের ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে বেরোচ্ছে সিগারের কুলসিত ধোঁয়া। মধ্যবয়স্ক রয়েছে এগোতে উদ্যত হলেন। ঠিক তখনই তার নজর আটকালো মুগ্ধের পেছনের কাছের দেয়ালে, যেতে আটকে আছে এক বিশাল কুমির। কুমিরটা বুঝি ঝিমাচ্ছে। তাকে দেখেই শরীর ঠান্ডা হয়ে গেল মধ্যবয়স্কের। তিনি কেমন ঠোক গিলে দাঁড়িয়ে পড়লেন নিজ জায়গায়। ক্ষণে ক্ষণে ঠোক গিলে মিনমিনে স্বরে আওড়ালো, কেমন আছো অধীর? অদূরের দাম্ভিক যুবক তৎক্ষণাৎ জবাব দেয়নি। উল্টো হাত এগিয়ে এনে সিগার গুজলো ঠোঁটের ফাঁকে। লম্বা এক টান বসিয়ে ধীরে ধীরে ধোয়া ছাড়লো কর্কশ কণ্ঠে সুথলা। এটা জানতে নিশ্চয় আসে না তৌকির মির্জা। থতমত খেলেন তৌকির সাহেব। খানিক্ষণ আমতা আমতা করে ফের আওড়ালেন, এভাবে কথা বলছো কেন অধীর? আমি কি তোমার ভালো মন্দ জিজ্ঞেস করতে পারি না? তুমি মানো কিংবা না মানো, এটা তো আর পাল্টে যাবে না যে আমি তোমার বাপ। তখনই ঘাড় বাঁকিয়ে
শক্ত চাহনি নিক্ষেপ করলো মুগ্ধ। ধীরে ধীরে হাতের মুঠোয় জ্বলন্ত সিগারটা পিষতে পিষতে কটমট করতে লাগলো কেমন। মুহূর্তেই চোখে মুখে একরাশ আগুন লেপটে গর্জন তুলে বললাম, বাপ, মাই ফুট। আপনার মধ্যে সাপকে বাপ মানে কে? নেহাত আপনি শ্যামপ্তি দেবীর সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড বিধায় আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে, নয়তো এতদিনে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতে মাটির তলায়। কথাখানা শুনতেই তেতে উঠলেন তৌকির মির্জা। রাগ সংবরণ করতে না পেরে ভুলবশত চেঁচিয়ে উঠে বললেন, অধীর। আহেন কণ্ঠ কানে যেতেই তৎক্ষণাৎ ডেস্কের উপর পড়ে থাকা রিভলভারটা তুলে নেয় মুগ্ধ। অতঃপর কোনরূপ আকপাস বিবেচনা না করে তখনই ট্রিগার চাপলো বেপরোয়া যুবক। মুহূর্তেই বিকট শব্দে ফায়ার হলো। ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে গেলেন তৌকির মির্জা। গুলিটা একদম কানের পাশ দিয়ে গিয়েছে তার। বেচারা ভয়ে ভয়ে বুক চেপে ধরে বসে পড়লেন ফ্লোরে। কাঁপতে কাঁপতে হতবাক দৃষ্টে সম্মুখে তাকাতে হুঙ্কার ছুড়ে মুগ্ধ, ভাববেন না গুলিটা মিস হয়েছে। ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্নিং। হ্যান্সফোর্থ আমার রাজত্বে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলার আগে 10 বার ভেবে নেবেন তৌকির মির্জা। কারণ সম্পর্কে আপনি আমার সোকল্ড বাপ হলেও ক্ষমতায় আমি আপনার 14 গোষ্ঠীর বাপ। বুক কাঁপছে তৌকির সাহেবের। একটুর জন্য হাত ব্লক করতে গিয়েও যেন ভাসল সে। তিনি এখনো কাঁপছেন কেমন। একটুখানি স্থির থেকে কুটিলতায় নত মুখে থেমে থেমে বললেন, আমি জানি তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই অধীর, যে সব নিয়ে আমার তেমন আফসোসও নেই। যাকগে, যা বলতে এলাম, আগামী 15 তারিখ নিরুপমার বয়স 18 হবে। হিমাংশু রায়কে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? শত হলেও যার বদলতে তুমি অধীর রায় থেকে দ্য গ্রেট রশিদি কিং হলে, তাকে দেওয়া প্রতিজ্ঞা অবশ্য এত তাড়াতাড়ি ভুলে যাওনি আশা করি। পৃথিবীর আর কোনো সম্পর্কের মূল্য না দিলেও আমি চাইবো তুমি অন্তত ওই মেয়েটার সিঁদুরের মূল্য দিও, যে কিনা বিগত 8 বছর ধরে তোমার নাম করে নিজের স্মৃতিতে মেখে আসছে। দৃষ্টিতে আগুন জ্বলল মনস্টারের। চলে রেখা চান চান সুদর্শ মুখখানার প্রতিটি নিখুঁত ভাঁজে স্পষ্ট ফুটে উঠেছে কঠিন অনমনীয়তা। দাঁত কপাটির একে অপরের সাথে সে কি শক্ত ঘষণ। অদূর থেকে রূঢ় মানবের দাঁত কটপটানোর শব্দ বড্ড কানে বাজছে তৌকির সাহেবের। তবুও তিনি নিরুত্তাপ ঘাড় নিয়ে বসে আছেন ফ্লোরে। চোখে মুখে তার এক নির্ধারণ কুটিলতা। হয়তো ভেবে বসেছেন তার এহেন কথায় কাজ হয়েছে। মনস্টার হয়তো কিছুটা হলেও চলেছে। তবে বোকা মানবের এরূপ চিন্তা ভাবনা এক বালতি জল ছেলে তক্ষুনি অদূর থেকে ভেসে আসে নির্দয় মানবের দাঁত কিরমির কঞ্চ। তোরা তো দরদ উতলে পড়লে তুই কি বিয়ে করে ফেল, বান্দের ছেলে। তোর তো আবার অভ্যেস আছে ঘরে একটা আর বাইরে 10টা রাখার। তো জানা বান্দের ছেলে, কি কর আর একটা। শুধু শুধু আমার এখানে এসে নাটক মারাচ্ছিস কেন? মরার পথনা গজিয়েছে তোর রাস্কেও। আচমকা বজ্রপাতের ন্যায় চমকে উঠলেন তৌকির মির্জা। বিস্ময় চোখ দুটো কেমন গোল গোল করে তাকালেন রূঢ় মানবের পানে। অথর যুগলের সামান্য ফাঁক বেড়েছে মধ্যবয়স্কের। বিস্ময়ে অভিঘাতে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়েছে বেচারার সচল মস্তিষ্ক। তবে এর স্থায়িত্ব খুব বেশি সময়কাল জুড়ে চলল না। তন্মধ্যে তৌকির মির্জার সম্বিত ফিরল রূঢ় মানবের কঠিন হুঙ্কারে, গেট আউট স্কাউন্ড্রেল। এবার তেতে উঠলেন তৌকির মির্জা। তেলে বেগুনে ছাত করে উঠে জ্বলে উঠে ক্ষিপ্রতায় দাঁত খেঁচে আওড়ালেন, মুখ সামলে কথা বলো অধীর, আমি তোমার বাবা হই। একজন নির্দয় পাষণ্ড যার কাছে পৃথিবীর কোনো সম্পর্কের মূল্য নাম মাত্র নেই, সে কিনা মান্য করবে তৌকির মির্জাকে? এ যেন এক চিরন্তন অবাস্তব ঘটনা। ক্রোধে অন্ধ তৌকির সাহেব বোধহয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন নিজের। আক্রোশী তাদের দত চেপে চোখ দুটো কুচকে জেনা দৃষ্টি ওঠাবেন অমনি এক বিকট শব্দ হলো পুরো কামড়া চড়ে। মুহূর্তেই থামকালেন তৌকির সাহেব। মধ্যবয়সী শরীরটা তার হুট করেই দুলে উঠল খানিক। হাঁটুতে কেমন তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের কার্যকারিতা হারাচ্ছে ক্রমশ। তৌকির সাহেব হতবাক। চোখের পলকে তার সঙ্গে হঠাৎ কি হলো কে জানে। বেচারা অবদের ন্যায় ঘাড় নিয়ে তাকালেন নিজ পায়ের দিকে। কপাল কুচকে হাঁটু অবধি ঝাপসা। দৃষ্টি যুগল আটকাতেই স্বস্তি স্তম্ভিত হলেন তৌকির মির্জা। হাঁটু থেকে এক নাগাড়ে গড়াচ্ছে তাজা লৌহ। এক ভোঁতা চিনচিনে ব্যথায় প্রায় ছিঁড়ে যাচ্ছে হাঁটুর লিগামেন্ট। দুর্বল তৌকির সাহেবের পা দুটো চলমল এক হাঁটুতে আহত হওয়ায় অন্য হাঁটুতে খুব একটা জোর দেবার সাধ্য হয়নি বেচারার। টলতে টলতে একসময় হুচ করে পড়ে গেলেন স্বচ্ছ কাচের তৈরি ফ্লোর। অতঃপর শুরু হলো মধ্যবয়স্কের ব্যথাতুর আর্তনাদ। বেচারার কণ্ঠে সে কি জোর। দুই হাতের নিজের আহত হাঁটুখানাকে বুকের সঙ্গে চেপে ধরে কাঁদছেন বেচারা।
দিন দুনিয়া ভুলেছেন, তিনি ভুলে বসেছেন ঘরে থাকা নির্দয় মানবের উপস্থিতি। আর তৌকির সাহেব যখন নিজ কষ্টে বুঁদ হয়ে আছেন, ঠিক তখনই তার সামান্য কুচকে রাখা ললাট বরাবর আচমকা স্পর্শ পেলেন উষ্ণ নল জাতীয় কিছুর। কান্না বলে ফরকে তৌকির সাহেব হতচকিত নেত্রে ঘাড়ের পেছনাংশ কুচকে সম্মুখে তাকাতেই কেঁপে উঠলেন তিনি। পাহাড় সম বলিষ্ঠ দেহের অধিকারী রূঢ় মানব কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। বাহাতে তার একখানা বিদেশি দামি রিভলভার, যার নল আপাতত তৌকির মির্জা ললাটে কেন্দ্রস্থলে ট্রিগারের রিংয়ে তর্জনী আঙুল রেখেছে মুগ্ধ, যেন যে কোনো সময় ফায়ার করে দিবে বেয়াদব ছেলে। তৌকির সাহেব স্বর হারালেন, শুকনো ফাঁকা ঠোক গিলেন ছেলের অলক্ষ্যে। মুখ গহ্বরে জিভ নড়ছে তার, কিন্তু ঠোঁটের ফাঁক গলিয়ে বেরোচ্ছে না শব্দ। রূঢ় মানব ক্রু হাসল মধ্যবয়স্ক অ্যান করুণ দশা দেখেও। হাতের জোরে রিভলভারের লম্বাটে ধাতব নত ধীরে ধীরে নামিয়ে আনে লোকটার কপাল বেয়ে নাক, তারপর ছোট অব্দি। এদিকে তার অ্যান কাণ্ডে বেচারার দেহ থেকে যেন পরাণখানি ঠুস করে উড়ে চাপার জোগাড়। তৌকির সাহেবের বেচারার দেহখানি কাঁপছে ফেশন, ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছিয়ে যেই না তিনি অস্ফুটে কিছু আওড়াবেন, অমনি মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ রুক্ষ আঙুলগুলো চট করে মুঠোয় চেপে ধরলেন তৌকির সাহেব। পাইক স্টাইলে থাকা চুলগুলো অতপর রূঢ় মানব এক ঝটকায় মধ্যবয়স্কর মাথাটা খানিক উঁচিয়েই তোলে। তার মুখ গহ্বরে জোর করে ছেড়ে দিল বন্দুকের ধাতব নল। মুহূর্তে জমে গেলেন তৌকির মির্জা। মুখ গহ্বরে জোর করে বন্দুকের নল ঢোকানো দাঁতের মাড়ির সঙ্গে ছোটের তীব্র ঘষেন, ঠোঁটের কার্নিশ ফেটেছে তার, সেদিকে থোড়াই খেয়াল করছে রূঢ় মানব। সে তো ব্যস্ত নিজ পাগলামিতে। তৌকির সাহেব গোঙাচ্ছেন, চোখের কার্নিশ বেয়ে গড়াচ্ছেন অশ্র, অথচ সম্মুখে নির্দয় মানব সাপের ন্যায় হিসিসে যাচ্ছে। বাদামি চোখ দুটো তার, সে কি আগুন ঝরাচ্ছে? চোয়ালটা বুঝি এক্ষুনি কটমট করতে করতে ভেঙে পড়বে নিশ্চিত। যুবক হাতে জোর বাড়াচ্ছে ক্রমশ, বন্দুকের নল আরও খানিকটা ঠেলে দিতেই তা গিয়ে বাদ মারল তৌকির সাহেবের আলজিব বরাবর। সহসা তীব্র যন্ত্রণায় ঘুমিয়ে উঠলেন মধ্যবয়স্ক, চোখ দুটো কুচকে দিতে কর্ণকুড়ে ভেসে এলো মুগ্ধের কটমট ধ্বনি। আমার রাজত্বে দাঁড়িয়ে আমার সাথে মাইন্ড গেম খেলার স্পর্ধা পেলে কোথেকে তৌকির মির্জা? আমাকে শ্যামক্তি দেবী মনে করেছিস? হ্যাঁ, যেখানে তোর এই কুটিলতা ধরতে পারবে না। এক মুহূর্ত থামলো যুবক, ঠোঁটের কোণে আচমকা এক চিলতে ক্রু হাসি চেনে ঘাড় নিয়ে আনলো অদ্ভুতভাবে। অতঃপর তৌকির সাহেবের কানের কাছে মুখ এনে হিসিসিয়ে বলল, লিসেন বাস্টার্ড, বাঘের চোখ ফোটার পর সে যেখান থেকে শিকার করে শেখোটা কেন? একটা বার শিকার করে শিখে গেলে সে আর কারো কাছে বাধা থাকে না। সে নিজের দক্ষতাতে অর্জন করে রুলিং। তখন তার চোখে শুধু শিকার নয়, তার আশেপাশের সবকিছু হয়ে ওঠে তার একান্ত সাম্রাজ্য। And today, I'm the bloody monster, and this is my fucking kingdom. ওইসব প্রতিজ্ঞা and all this fucking bullshit mean nothing to me. আমার যা প্রয়োজন ছিল আমি তা পেয়ে গেছি। গোটা একটা কালো সাম্রাজ্য গড়েছি নিজের নামে, and that's all I needed. এখন আমার নাম নিয়ে কে মরছে কে বাঁচছে, who the fuck cares about that? এসব বালছাল নিয়ে আমার সামনে কথা বলতে আসবে না। Do you get my words, bastard? ঢোক অব্দি গেলার মুরত নেই তৌকির মির্জার। ঘটে বুদ্ধি থাকলে থোড়াই আর কখনো ম্যানিপুলেট করতে আসবেন মনস্টারকে। তৌকির সাহেব এক জন্মের শিক্ষা পেলেন, তড়িঘড়ি করে মাথা ঝাঁকালেন কোনো মতে। মনস্টার বাঁকা হাসলো তা দেখে, তক্ষুনি হাতে জোরে বন্দুকের নলটা মুখ গহ্বরে উঁচিয়ে তুলল নির্দয় মানব। তাতে তৎ চেপে ফের কর্কশ কণ্ঠে আওড়াল, নেক্সট টাইম আমার সামনে মুখ খোলার আগে 10 বার ভেবে চিনতে নেবি তন্দের ছেড়ে। হ্যান্সফোর্থ বেশি দেরি করলে একদম জ্যান্ত ছুঁড়ে ফেলবো শার্ক ভর্তি বেসমেন্টে। ইউ নো হোয়াট, আজ এটা খেতে খেতে তোর শরীরে চর্বি কিন্তু ভালোই জমেছে। আমার শার্কগুলোর একবেলার খাবার হতে পারলে তুই মরে গিয়েও ধন্য হবে। বড় তটস্থ তৌকির সাহেব পলক ফেলতে ভুলে গেলেন চোখের। যুবক এক মুহূর্ত কটমটিয়ে চেয়ে রইল তার পানে। পরক্ষণে এক লহমায় তৌকির সাহেবের মুখ গহ্বর থেকে বন্দুকের নলটা বের করে নিয়ে পেছালো এক কদম। কায়দা করে হাতে বন্দুক নাচে অহংকার ছুড়ে বলল, Get lost to the hell, rascal. ভরকালেন তৌকির সাহেব অসহায়ের ন্যায় এক দফা দৃষ্টিপাত করলেন নিজের আহত হাঁটুর ক্ষতে। এখন আহত অবস্থায় কিভাবে কক্ষ ছেড়ে বের হবেন তিনি?
দাঁড়াবেনি বা কিভাবে? তাছাড়া বের না হয়েছে উপায় নেই। ছেলেটা হয়েছে বজ্র উন্মাদ, নিজ প্রয়োজনে সবাইকে ব্যবহার করার শেষে দ্বিতীয় ছুঁড়ে ফেলতেও সেকেন্ড খানেক সময় নেয় না। অথচ কয়েকদিন আগে এ ছেলে বাংলাদেশ গিয়ে সবার সামনে তাকে জ্যাট জ্যাট করে মাথায় তুলতো। অবশ্য সেটাও ছিল তার প্রয়োজন। প্রয়োজন শেষ, গুরুত্বও শেষ। কথাগুলো ভাবতে ভাবতে ফুস করে নিঃশ্বাস ফেললেন তৌকির সাহেব। কোনোরূপ বাড়তি উপায় অন্তর না পেয়ে অবশেষে ফ্লোরে 2 হাত ভর দিয়ে শরীরখানা ঠেলতে ঠেলতে এগোলেন দরজার দিকে। ফ্লোরের একটা লম্বাটে অংশ ভিজে গিয়েছে তৌকির সাহেবের লুহুতে। মানুষটা শরীর হিচড়ে হিচড়ে চলে গেলেন ঘর থেকে, অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে দাঁড়িয়ে আছে স্বচ্ছ কাচের দেয়ালখানার সামনে। কাচের তৈরি দেয়ালখানা ট্রান্সপারেন্ট। অদূরে মেঘেদের আড়ালে হুটহাট উকি দেয়া পাহাড়ের কোলে স্পর্শ চক্ষুগোচর। যুবক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন বাইরে। ধারালো চোয়ালের রেখা টান টান তার। মুখখানে ঝুলে আছে এক অদ্ভুত চাপা রাগ। মুখ ভর্তি সিগারেটের কলুষিতের ধোয়া রয়েছে, বেরোচ্ছে বাদামি ছোচের ফাঁকফোকর দিয়ে। তার মানসপটে হুটহাট ভাসে কিছু টুকরো টুকরো দৃশ্য, সবটাই সপ্তদশীকে নিয়ে। একবার দেখা যাচ্ছে সপ্তদশী হাসছে, তো আরেকবার দেখা যাচ্ছে সপ্তদশী ছুটছে। যুবক আর মনে তাকে দেখছে সব। নিজের এহেন দৃশ্যমান মানসপটে বজ্র বিরক্ত সে। তার মস্তিষ্ক মোটেও চাচ্ছে না সে মাহিকে দেখুক, অথচ চোখগুলো যে কি বেয়াদব! ইদানিং একটু বেশি বেয়াদবি করছে না তার সঙ্গে? যুবক অতিষ্ঠ এ ছোচগুলি অস্ফুটে বিরক্তিকর শব্দ তুলে যেই না দেয়ালের সামনে থেকে কদম সরব, অমনি তার কানে বেজে উঠল মাহির কণ্ঠ। আপনি একটা বেস্ট। থমকায় মুগ্ধ। হৃদয় অদ্ভুত দোলাচলে আচমকা ঘাড় বাঁকিয়ে তাকালো কাছের দেয়ালে। সেটায় মাহির আদুরে মুখখানা স্পষ্ট। গাল ফুলিয়ে তাকিয়ে আছে তার পানে। যুবক কুচকানো চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। পরক্ষণই চোয়াল শক্ত করে কর্কশ কণ্ঠে আওড়ালো, কি সমস্যা তোর? হ্যাঁ, পিছু ডাকছিস কেন? মানুষপথে ভাসমান সপ্তদশী খিলখিল করে হাসছে এবার। বোধহয় মনস্টারের অমন কথায় বজ্র মজা পেয়েছে সে। এদিকে তার এহেন হাসি দেখে কপালের কুচকানো রেখা আরো গাঢ় হলো যুবকের। দাঁত খেছে ফের থমকে বললাম, হাসছিস কেন বান্তির মেয়ে? যা এখান থেকে, যা বলছি। আমার তোকে দেখতে ইচ্ছে করে না। সপ্তদশী ফিউ কুচকা এ পর্যায়ে চোর দুটো সামান্য ফুলে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে উঠছে। সত্যি চলে যাব? যুবক বেশ করে চাইল মির্জাকে মুখের উপর না বলে দিবে। জবাব গুছিয়ে এসে গলা অবধি আওয়াজও এসেছে তার। তবে মাঝপথেই গলাটায় আবার কি হলো কে জানে, কেমন হুট করে এই কথাটুকু আটকে নিল আপনা আপনি। যুবক ভারী অবাক হলো নিজ কাঞ্চে। খানিকটা বিরক্তিতে ফিউদার মাঝে গোটা কত ভাঁজ ফেলে ধীর পায়ে এগুলো দেয়ালের পানে। কিয়ৎক্ষণ মেয়েটার হাসি হাসি মুখপানে স্থির দৃষ্টিতে চেয়ে থাকতে গোটানো ফিউদার আপনি শিথিল হতে লাগলো তার। কঠিন মুখায়ব থেকে এক মুহূর্তে সরে গেল সকল বিরক্তি। যুবক সমুদ্রের ন্যায় শান্ত এ পর্যায়ে নিজ অজান্তে দেয়ালের ওপর এক হাত তুলে যেই না সপ্তদশীর প্রতিচ্ছবিকে ছুঁতে যাবে, ঠিক তখনই যুবকের মানসপটে দেয়ালের উপর পাশে আচমকায় ফুটে উঠল এক অপসরা রক্তাক্ত নিথর দেহ। পা দুটোয় আলতা রাঙানো, তার কপালে বধূর সাজ। সহসা ঝটকা খেলো যুবক। তক্ষুনি হতভম্বতে পিছিয়ে গেল 2 কদম। যুবকের অস্থিরতা বাড়ছে এবার। চোখ দুটোয় ঝাপসা হয়েছে, মাথাটায় বড্ড যন্ত্রণা হচ্ছে যুবকের। কান দুটোয় চট করে চেপে ধরেছে 2 হাতে। যুবকের কানে বাজছে চিৎকার, এক বাচ্চা ছেলের আত্মচিৎকার। কেউ একজন পেটাচ্ছে ছেলেটাকে। বাচ্চাটা ক্ষুধায় কাতরাচ্ছে, অথচ কতগুলো পাষণ্ড বাচ্চাটাকে শুধু মারছে আর মারছে। মুগ্ধ অস্থির, নিজের বোধ হারিয়ে কাঁপছে ভীষণ। এক হাত সামান্য উঁচিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আনমনি বলে যাচ্ছে, ওকে খাবার দাও, ওকে মেরো না। আর ও মরে যাচ্ছে তো, শুনছে না কেউ? বাচ্চাটার কান্না এখনো শুনতে পাচ্ছে মুগ্ধ। সে কেমন টলতে টলতে হুট করে বসে পড়ল মেঝেতে। 2 হাতে নিজের বলিষ্ঠ দেহটা খানিক ঝাপটে রেখে কাতরাচ্ছে যুবক। কিন্তু কাণ্ড দেখো, যুবকের কষ্ট থোড়াই কমছে তাতে। মুগ্ধ আর সময় নষ্ট করেনি, তখনই কাঁপতে কাঁপতে ছুটতে গেল নিজ ডেস্কে। ঝাপসা চোখে উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খোঁজা খুঁজি চালিয়ে অবশেষে হাতে পায় একখানা সিরিঞ্জ, তরলের শিশি। মুগ্ধ তড়িঘড়ি করে সিরিঞ্জের জগা উন্মুক্ত করলো। অতঃপর কাপড়শ্রয়ী হাতে শিশি থেকে সিরিঞ্জে তরল
পুড়িয়ে তৎক্ষণাৎ নিজ বাহুতে সিরিঞ্জের সুচ ঢুকিয়েই ক্ষান্ত হন যুবক। মুহূর্তেই তার সর্বাঙ্গ জুড়ে চলতে লাগলো অনিয়ন্ত্রিত কম্পন। মস্তিষ্কটা এতক্ষণে শান্ত হয়েছে তার। কানে বাজা কান্নাগুলো ধীরে ধীরে গায়েব হচ্ছে। যুবক স্থির এই পর্যায়ে মাতালের ন্যায় ঢুলতে ঢুলতে আচমকা নিজের পাহাড় সম দেহটা নিয়ে থপ করে পড়ে গেল ফ্লোরে। এবার আর নিচ থেকে উঠে যাবার প্রয়াস চালায়নি মুগ্ধ। উচ্চ এক অদ্ভুত স্বস্তিতে নিজ চোখ দুটো বুঝতে বুঝতে আওড়াল। আর অল্প কিছুদিন মা, এরপর এরপর তোমার সাথে বিসর্জন দিব ওকে। ওর বাপের সামনে ওকে জ্যান্ত পোড়াবো আমি, সব বাইকে মেরে ফেলবো। ওই বান্তির মেয়েকে মেরে